লাল শাড়িতে প্রেয়সী পর্ব ৭। লিখনীতে ফারিয়া ফারিন, কণ্ঠে সাবিনা। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। গাঢ় নীল আকাশের আলোর রং ধীরে ধীরে সোনালি হয়ে আসছে। এমন সময়ে যেন ঝড়ের বেগে রুমের ভেতরে ঢুকলেন আশফাক মীর। চোখ দুটো লাল, মুখে বিরক্তির ছাপ। প্রথমে চারপাশে একবার চোখ বুলালেন। বিছানার উপর ছড়ানো আহাদের পোশাক, আলমারির দরজা আধো খোলা, তবে আহাদকে দেখতে পেলেন না কোথাও। তিনি দুবার ডাক দিলেন, আহাদ, আহাদ। তখনই ওয়াশরুমের দরজাটা অল্প ফাঁক হলো। ভিতর থেকে ভেজে হাত উঁচু করে জবাব দিল আহাদ রাজা, চাচু এখানে। আশফাক মীরের দৃশ্য ঘুরে গেল সেদিকে। ভ্রুকুচকে বললেন, এখনো শাওয়ার নিচ্ছিস? ফার্স্ট আয়, জরুরি কথা আছে। ভেতর থেকে দুষ্টু ভঙ্গিতে 2 আঙ্গুল তুলে ইশারা করলো আহাদ রাজা, জাস্ট 2 মিনিট। আশফাক মীর হালকা বিরক্ত হলো আহাদের গা ছাড়া ভাব দেখে। গম্ভীর মুখে সোফায় বসলেন। তার বাম পা অনবতর নাড়ছেন। কপালের শিরা চওড়া হয়ে উঠছিল। 2 মিনিট শেষে ওয়াশরুমে দরজা ঠেলে বেরিয়ে এলো আহাদ রাজা। কোমরে সাদা তোয়ালে জড়ানো, ভেজা চুল থেকে শরীর বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এক হাতে আরেকটা তোয়ালে মাথা মুছতে মুছতে এসে পড়ল। চাচা। এক হাতে আরেকটা তোয়াল দিয়ে মাথা মুছতে মুছতে এসে দাঁড়ালো চাচার সামনে। শরীরটা উজ্জ্বল আলোর চকচক করছে, মুখে নির্লিপ্ত ভাব। বলো, কি এত ইমার্জেন্সি? খবর শুনছিস? স্বামীর পদ্মার তোর সাথে টেক্কা নিচ্ছে, সে কথা দিয়েছিল, এখন মরে গেছে। আহাদের মুখ শক্ত হয়ে গেল। গাঢ় বাদামি চোখ লাল হয়ে উঠল মুহূর্তেই। সে দাঁত কিরমির করে তাকালো চাচার দিকে। এই কথা আমায় বলছো কেন? কথার বরখেলাপি করলে কি করতে হবে সেটা কি তোমার নতুন করে ট্রেনিং দিতে হবে? আশফাক মীর উঠে দাঁড়িয়ে জবাব দিলেন, পুরো কথা তো শুনছিসই না এখনো। আহাদ কটমট করে তাকালো। আর কি শুনবো? লোক পাঠিয়ে তুলে এনেছি পদ্মারকে। ডেমো ঘরে আছে, এখন শুধু তোর ডেমো দেখানো বাকি। এইবার আহাদের ঠোঁটে একটা ফাঁকা মুচকি হাসি খেয়ে গেল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে আয়নার নিজের প্রতিবিম্ব দেখতে লাগলো। চোখে এক অদ্ভুত ঝিলিক। তুমি যাও, টেইলার দেখাও, আমি আসতেছি। আশফাক মীর মাথা নেড়ে ভারী পদক্ষেপে বেরিয়ে গেলেন। প্রধান দরজা পেরোতেই সামনে থেকে আসতে থাকা একটা মেয়ের সাথে প্রায় ধাক্কা খেয়ে গেল, তবে মুখোমুখি সংকোচ হওয়া থেকে নিজেকে বাঁচালেন। মেয়েটা একেবারেই অচেনা, দেখতে ভীষণ মিষ্টি, বয়স 19-20, বেশি হবে না। মেরুর রঙের চুড়িদার পরা, মুখ ভরা একরাশ মাধুর্য। তবে আচমকা তাকে দেখে বরকে থেমে গেল। কাদের ভেগটা শক্ত করে চেপে ধরল 2 হাতে। আশফাক মীর কর্কশ গলায় জিজ্ঞাসা করলেন, এই মেয়ে কে তুমি? বাসায় ভিতরে ঢুকলে কি করে? মেয়েটা হতচকিত গেল। নার্ভাস হয়ে নরম কণ্ঠে উত্তর দিল, জি, আমি রিধিতা, আহিয়ার ফ্রেন্ড। আশফাক মীর এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালেন, একটু পরোক্ষ করে নিলেন চোখ বুলিয়ে। অতঃপর বুকুসকে গভীর সুরে বললেন, আগে তো দেখিনি কখনো। আচ্ছা যাই হোক, তুমি যেতে পারো। বলেই তিনি সোজা নিজের গন্তব্যের দিকে হাঁটলেন। রিধিতা পিছনে তাকিয়ে অবাক হয়ে পিসপিস করলো, কি অদ্ভুত আচরণ। এরপর মাথা নেড়ে ধীরে ধীরে ভিতরে ঢুকলেন। দরজা পেরিয়ে বুক ধড়ফড় করতে করতে সিঁড়ির দিকে পা বাড়াতেই প্রতিটা কদমে ভয় কাজ করছিল, যদি আবার কারো সামনে পড়ে যায় আর সওয়াল জবাব শুরু হয়। ঠিক তখনই তার ভয়টা সত্যি হলো। পিছন থেকে একটা গম্ভীর নারীর কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে, কে তুমি? এদিকে এসো। রিধির বুক কেঁপে উঠল, চোখ পিটপিট করে ধীরে ধীরে ঘুরে তাকালো। ড্রয়িং রুমের রাজকীয় কুশন ঢাকা কিং সাইজ চেয়ারে বসে আছেন মধ্যবয়সী এক নারী। চোখে ভারী ফ্রেমের চশমা
পরিপাটি শাড়ি, মুখে কঠোরতার ছাপ। রিধিতা ভয়ে ভয়ে এগিয়ে গেল। বুঝতে পারলো এটা আহিয়ার মা। মাথা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম। তিনি ঠান্ডা গলায় জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? জি, রিধিতা আয়ান। তুমি আহিয়ার বন্ধু? জি। বাসা কোথায়? মিরপুর 11। এখানে স্থানীয়? জি না, দেশের বাড়ি বরিশাল ভোলা জেলায়। এখানে বোনের বাসা থেকে পড়াশোনা করছি। পরিবারের সবাই কি গ্রামে থাকে? জি। বাবা কি করেন? ভাই বোন কজন? আব্বু একজন শিক্ষক, আম্মু গৃহিণী। আমরা 4 ভাই বোন। ভাই সবার বড়, আমি ইব্রাহিম, তারপর বোন ঈশানী, তারপর আমি নিজে, আর আমার ছোট একটা বোন আছে রাইসা। রিধিতা হালকা কেঁপে উঠে এক নিঃশ্বাসে সব বলে দিল। আফরোজা শেখ গভীর দৃষ্টিতে রিধিতার দিকে তাকালেন। কিছুক্ষণ ব্রুকুচকে থেকে নিলিপ্ত সুরে বললেন, ঠিক আছে, তুমি যাও। আহিয়া উপরে নিজের ঘরেই আছে। রিধিতা মাথা নাড়িয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। বুক থেকে চাপা ভয়টা যেন একটু হলেও সরে গেল। পিছনে বসে আফরোজা শেখ গভীর দৃষ্টিতে মেয়েটি চলে যাওয়া দেখতে লাগলেন। ঠোঁট শক্ত করে কিছু একটা ভাবলেন মনে মনে। তারপর আঙুলে ডগা দিয়ে চশমার ফ্রেমটা ঠিক করে আবার হাতে ধরা ফাইলের দিকে মন দিলেন। রিধিতার মনে হঠাৎ করে আহিয়ার উপর অভিমান জেগে উঠেছিল। ক্ষিপ্ত ভঙ্গিতে কঠোর দরজা ঠেলে ভিতরে ঢুকতেই মুখ থেকে বের হয়ে এলো, আহিয়ার বাচ্চা। কথাটা শেষ করার আগেই পাথরের মূর্তির মতো জমে দাঁড়িয়ে গেল দরজার সামনে। চোখ বড় বড় হয়ে গেল, নিঃশ্বাস যেন আটকে গেল বুকের ভেতর। তার থেকে মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে আহাদ রাজা মীর, অর্ধনগ্ন অবস্থায়, কেবল একখানা কালো ট্রাউজার পরে। ঘরের মিঠো আলোর চকচক করছে তার কাঁধ, বুক আর এবস। শক্তপোক্ত শরীরটা যেন জীবন্ত ভাস্কর্যের মতো দাঁড়িয়ে আছে সামনে। রিধিতার গলা শুকিয়ে এলো, নিজের অজান্তে ঘাড় একটু কাত হয়ে গেল। ওষ্ঠ জোড়া ফাঁক হয়ে দৃষ্টি আটকে গেল আহাদের শৈলে। সে যেন চোখ ফেরাতেই পারছিল না। আহাদ ধীরে পায়ে 2 কদম এগিয়ে এলো তার দিকে। রিধির নিঃশ্বাস হালকা কেঁপে উঠল। আহাদ ঝুঁকে তার কানের কাছে এসে পিসপিস করে বলল, আহিয়ার তো বাচ্চা নাই, তবে আপনি চাইলে আমরা একটা ছোটখাটো ক্রিকেট টিম বানাতে পারি, মিস জানু। রিধিতার দৃষ্টি এখনো আটকে আছে তার শৈলের দিকে। অবেসচেতন ভাবে তর্জনী আঙ্গুল বাড়িয়ে 2 বার স্পর্শ করলো আহাদের চকচকে বুকে। মনে হলো যেন ছুঁয়ে নিশ্চিন্ত হতে চাইছে। এটা বাস্তব নাকি কল্পনা? আহাদ কিছু না বলে শুধু অদ্ভুত তৃষ্ণায় ভরা চোখে তাকিয়ে রইল। হঠাৎ রিধিতা চমকে উঠল, তীব্র চিৎকার দিয়ে পিছনে সরে গেল। তারপর পিঠ গিয়ে দেখলো কাঠের দরজায়। চোখ বড় বড় করে তাকিয়ে ভাঙা গলায় বলল, আপনি এখানে? আপনি আহিয়ার রুমে কি করছেন? আহাদ শান্তভাবে বাম হাতের উল্টো পিঠ ছাড়া নাকটা ঘষে নিল। তারপর বিছানা থেকে শার্টটা তুলে গায়ে জড়িয়ে নিতে নিতে উত্তর দিল, ফার্স্ট অফ অল, এটা আহিয়ার রুম নয়, অ্যান্ড সেকেন্ডলি, আমার বাড়িতে আমার রুমে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছেন আমি এখানে কি করছি? ইন্টারেস্টিং, ভারী ইন্টারেস্টিং। রিধিতার চোখ আরো বিস্ময়ে বড় হলো। আপনার বাড়ি? আহাদ এবার 2 কদম এগিয়ে এসে সামান্য ঝুঁকে মুখোমুখি দৃষ্টি মেলালো, কণ্ঠে রক্ষ ধরতা। ইয়েস, ভালো করে তাকিয়ে দেখেন জানো, কোন দিক থেকে এটা আহিয়ার রুম মনে হয়? রিধিতা তখন ধীরে ধীরে চোখ বুলাতে লাগলো চারপাশে। সত্যিই তো, রুমটা প্রতিটি কোণ যেন পুরুষালী রুচিতে সাজানো। বড় বড় 2টো অদ্ভুত পেন্টিং টাঙ্গানো দেয়ালে। অন্য পাশে ঝুলছে 2টো গিটার, একটা বাসন্তী, আরেকটা কফি মেরুনের মিষ্টিন্ন। দেয়ালের অন্য পাশে ঝুলানো কিছু ব্লকিক্স গ্লাভস। কোণের স্ট্যান্ডে ঝুলছে একাধিক ব্লেজার। আরেক কোণে ড্রেসিং রুম। রুমটা বড়, পরিপাটি, অথচ রক্ষ। সেদিন এসবের কিছুই খেয়াল করেনি রিধিতা। মনে মনে পিসপিস করলো, মানে গেটের সামনে যে মীর হাউস লেখা ছিল, তার মানে এটা আসলেই আহাদ রাজা মীরের বাড়ি। ইস, কি বুদ্ধু আমি!
এখন কি করব, কিভাবে বের হব এখান থেকে? ঠিক তখনই আহাদ হঠাৎ দু আঙুলে তুড়ি বাজিয়ে তার ধ্যান ভাঙল। কি হলো? কোথায় হারিয়ে গেলেন মিস জানু? রিধি লজ্জা আর ভয়ে গুটিয়ে গেল। কণ্ঠ কাচুমাচু অপরাধী ভঙ্গিতে বলল, আসলে আমি জানতাম না। আহিয়ার রুম ভেবে ভুল করে চলে আসছি। আ আ আমি যাচ্ছি। সে দ্রুত ঘুরে দরজার দিকে পা বাড়াতেই পিছন থেকে বজ্রকণ্ঠে ভেসে এলো আহাদের ডাক, স্টপ! পায়ের তলা কেঁপে উঠল রিধির। ধীরে ধীরে ঘুম ভাঙল। ধীরে ধীরে ঘুরে তাকালো। আহাদের কড়া দৃষ্টি সরাসরি তীরের মতো বৃত্ত হলো তার চোখে। আহাদ দু আঙুলের ইশারায় কাছে ডাকলো। রিধিতা থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে এলো। আহাদের সামনে এসে মাথা নিচু করে গুটিসুটি হয়ে দাঁড়ালো। আহাদ গভীর গলায় বলল, আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। ভুল যখন করেছিস এর শাস্তিটাও নিয়ে যা জানু। রিধিতা ভয়ে এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ আহাদ হুঙ্কার ছাড়লো, ওই চেয়ারের উপর উঠে দাঁড়া। রিধিতা কাপা গলায় অনুনয় করলো, আমি সত্যিই জানতাম না। আহাদ ঠান্ডা স্বরে গর্জে উঠল, আমি দ্বিতীয়বার রিপিট করব না। রিধি, ডু ইট। অবশেষে রিধিতা ধীরে ধীরে চেয়ারের উপর উঠে দাঁড়ালো, তার দৃষ্টি নামানো, ঠোঁট কাঁপছে তিরিতির করে। আহাদ এবার স্বাভাবিক ভঙ্গিতে বলল, এবার কান ধর। রিধিতা বাদ্য মেয়ের মতো দু হাত তুলে কান ধরল। আহাদ এবার রিধিতার কাছাকাছি এসে গভীরভাবে পর্যবেক্ষণ করতে করতে বলল, যতক্ষণ না আমি রেডি হচ্ছি ততক্ষণ পর্যন্ত এভাবে দাঁড়িয়ে থাকবি। কোনো চালাকি করার চেষ্টা করলে থাবড়ায় চেহারা নকশা পাল্টাই দিব। আহাদ ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে আয়নায় দাঁড়িয়ে নিজের শার্টের কলার ঠিক করতে লাগলো। চুলে হাত বুলিয়ে মাঝে মাঝে আর চোখে রিধির দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হেসে ফেলে। মেয়েটির লাজমাখা মুখ দেখে বুকের ভেতর অদ্ভুত প্রশান্তি বয়ে গেল। ইচ্ছে করছিল এই মেয়েটার দিকে শুধু তাকিয়ে থাকতে। কয়েক মিনিট পর ঘড়ি হাতে বাঁধতে বাঁধতে বলল, ওকে, টাইম আপ, এবার নামতে পারো।